তদন্ত কমিশনে 13 দিনে গুমের 400 অভিযোগ জমা, র্যাবের বিরুদ্ধেই বেশি। আয়নাঘরে ভুক্তভোগীদের তথ্যের মিল পেলেও মুছে ফেলা হয়েছে প্রমাণ। বেশি অভিযোগ আসছে র্যাবের বিরুদ্ধে, তারপর ডিজিএফআইয়ের বিরুদ্ধে, তারপর আসছে আপনার ডিবির বিরুদ্ধে। ভিকটিমরা একসময় বলেছিল যে তাদের অনেক কথা, নাম এগুলো লেখা ছিল, অনেকের ফোন নাম্বার, অনেকের ঠিকানা লেখা ছিল। ওই জিনিসগুলা পেইন্ট হওয়ার কারণে সেটা আর আমরা সেখানে পাইনি। কড়াকড়ির মধ্যেও ভারতে কিভাবে পালালেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জানে না বিজিবি। শেখ হাসিনার বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও 3 অভিযোগ। এটা আমারও প্রশ্ন, উনি কোন দিক দিয়ে গেলেন সেটা যদি যাওয়ার কোনো তথ্য পেতাম অবশ্যই আমরা তাকে আটক করতাম। যে কাজগুলো হয়েছে, যে লাশ দ্রুততম সময়ের মধ্যে তারা ডিসপোজালের চেষ্টা করে, সরকারের যে যারাই অপরাধের সাথে যুক্ত তদন্ত করে যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাষ্ট্রপতির পদত্যাগ চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আওয়ামী লীগের পরিকল্পনা বাস্তবায়নকারীরা এখনো ষড়যন্ত্র করছে, অভিযোগ বিএনপি নেতাদের। এবার সাইবার নিরাপত্তা আইন বাতিলের ইঙ্গিত দিলেন আইন উপদেষ্টা। প্রত্যাহার করা হবে সব মামলা, অনাস্থার জায়গা থেকেই পরিবর্তন করতে হবে বললেন তথ্য উপদেষ্টা। গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকা কর পরিশোধের আদেশ প্রত্যাহার, পূর্ণাঙ্গ লিখতে বিব্রত বিচারক। আইনিভাবেই মোকাবেলা করতে চান ডক্টর ইউনূসের আইনজীবী। দুর্বল ব্যাংকগুলোতে কাটছে না তারল্য সংকট, আমানতের টাকা তুলতে গ্রাহকের চরম ভোগান্তি। শিগগিরই ব্যাংক খাতের সংস্কার নিশ্চিত করা হবে জানালেন উপদেষ্টা। আয়নাঘর পরিদর্শনে ভুক্তভোগীদের অভিযোগের মিল পেল মুছে ফেলা হয়েছে প্রমাণ। সংবাদ সম্মেলনে একথা জানিয়েছে কমিশন অফ ইনকোয়ারি। সংস্থাটি জানায় 13 দিনে কমিশনের কাছে 400 অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার, যার বেশিরভাগ অভিযোগই র্যাবের বিরুদ্ধে। রাজনৈতিক প্রতিপক্ষ, সমালোচক ও ভিন্ন মতাদর্শীদের দমনে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ব্যবহার করে বিচার বহির্ভূত হত্যা ও গুম খুনের মতো জোরালো অভিযোগ রয়েছে সাবেক শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, যার সংখ্যা এখনও নির্ণয় করা সম্ভব হয়নি। গত 15.5 বছরে গুমের ঘটনার তদন্ত ও বিচারের প্রতিশ্রুতি দিয়ে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে কমিশন অব ইনকোয়ারি গঠন করে অন্তর্বর্তী সরকার। গত 15 সেপ্টেম্বর থেকে এই কমিশনে অভিযোগ দায়ের করা যাচ্ছে। বৃহস্পতিবার এ নিয়ে সংবাদ সম্মেলন করে সংস্থাটি। তারা জানায়, যেসব অভিযোগ এসেছে তার বেশিরভাগই করা হয়েছে র্যাবের বিরুদ্ধে। অ্যাজ অফ ইয়েস্টারডে, গতকাল পর্যন্ত 400 অভিযোগ পেয়েছি মাত্র 13 কার্যদিবসে। বেশি অভিযোগ আসছে র্যাবের বিরুদ্ধে, তারপর ডিজিএফআইয়ের বিরুদ্ধে, তারপর আসছে আপনার ডিবির বিরুদ্ধে, সিটিটিসির বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে সামরিক গোয়েন্দা অধিদপ্তরের আয়নাঘর ও সিটিটিসির ইন্টারোগেশন সেল পরিদর্শন করে সংস্থাটি। এসব স্থানে কোনো ভুক্তভোগী পাওয়া যায়নি, তবে কমিশন বলছে গুরুত্বপূর্ণ প্রমাণগুলো মুছে ফেলা হয়েছে। ভিকটিমরা একসময় বলেছিল যে তাদের অনেক কথা, নাম এগুলো লেখা ছিল, অনেকের ফোন নাম্বার, অনেকের ঠিকানা লেখা ছিল। ওই জিনিসগুলা পেইন্ট হওয়ার কারণে সেটা আর আমরা সেখানে পাইনি। ডিজিএফআইয়ের যেটা আয়নাঘর বা জয়েন্ট ইন্টারভেনশন সেল, তো এখানে দেখা যাচ্ছে সাম চেঞ্জেস ওয়ার মেড প্রায়র টু আওয়ার ভিজিট। তো আমরা বলে আসছি ইন আনইকুইভোক্যাল টার্মস, ইন ক্যাটেগরিক্যাল টার্মস ডিজিএফআইকে, আপনারা এখন যে অবস্থা আমরা পেয়েছি এটা সেইভাবে যেন থাকে। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের তলব করা হবে, এতে সাড়া না দিলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় কমিশন। এইটা হচ্ছে খুব স্পষ্ট থাকা দরকার। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। কড়াকড়ির মধ্যেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে এবং কোন পথে ভারতে গেছেন সে তথ্য জানে না বিজিবি। দুপুরে বিজিবি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বাহিনীর মহাপরিচালক একথা বলেন। জানানো হয়, অভ্যুত্থান ব্যর্থ করার অপচেষ্টা হিসেবে দুর্গাপূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে।
পরিস্থিতি যখন কিছুটা নিয়ন্ত্রণে, তখন কলকাতায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ঘোরাঘুরি করার খবর ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। বৃহস্পতিবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনেও আসে সেই প্রসঙ্গ। খোদ বাহিনী প্রধানও জানেন না কোন পথে ভারতে গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। এটা আমারও প্রশ্ন, তো উনি কোন দিক দিয়ে গেলেন সেটা যদি যাওয়ার কোনো তথ্য পেতাম অবশ্যই আমরা তাকে আটক করতাম। এখন উনি কিভাবে কোন দিক দিয়ে গেলেন সেটা একটা প্রশ্নের বিষয়, কখন গেলেন সেটাও জানি না। সাম্প্রতিক আন্দোলনে কৌশলগতভাবে বিজিবি ছাত্রদের পক্ষে ছিল বলেও জানান বাহিনী প্রধান। তার দাবি, নিরাপত্তার প্রশ্নে কোনো অবস্থাতেই ছাড় হবে না। বিজিবির সর্বোচ্চ চেষ্টা ছিল, সর্বাধিক চেষ্টা ছিল যাতে একটি প্রাণও বিজিবির হাতে মৃত্যু না ঘটে। হেলিকপ্টার ব্যবহার করতে বলা হয়েছিল র্যাবের মতো, বিজিবির হেলিকপ্টার আন্দোলনের জন্য ব্যবহার করা হয়নি। সেজন্য আমাদের টাইম টু টাইম আগের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং রাষ্ট্রীয় পর্যায়ের নেতাদের কাছে কৈফিয়ত দিতে হয়েছে অসংখ্যবার। সরকারি আদেশ পালন করার মতো পরিস্থিতি দেখিয়ে অনেক কিছু আমরা ভিতরে ভিতরে করেছি। সীমান্ত রক্ষার জন্য আমরা বদ্ধপরিকর। বিএসএফকে আমরা কোনো ধরনের ছাড় যেটা নিয়ম নীতির বাইরে আমরা দিব না, অতটুকু আশ্বাস আপনাদেরকে দিতে চাই। দুর্গাপূজায় পরিস্থিতি অস্বাভাবিক করার পায়তারা নিয়েও দেশবাসীকে সতর্ক করা হয় বিজিবির সংবাদ সম্মেলন থেকে। দুর্গাপূজায় কোনো ঝামেলা কিংবা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার সম্ভাবনার কথা যদি বলি, অবশ্যই আছে। অনেক স্যাক্রিফাইসের মধ্য দিয়ে যে অপার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, সেটাকে অস্থিতিশীল করার জন্য বা নস্যাৎ করার জন্য বিভিন্ন চক্র কাজ করছে। এবারের পূজায় সীমান্ত লাগোয়া মন্দিরগুলো নিরাপত্তার চাদরে থাকবে বলেও জানানো হয়। ছাড় দিয়ে কোনো কিছু হবে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের হত্যা ও গণহত্যার ঘটনায় 3টি অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে 2টি মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনকে। আন্দোলনে সম্পৃক্ত শিক্ষার্থীদের নির্ভয়ে তথ্য ও অভিযোগ দাখিলের আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আন্দোলনে হত্যা গণহত্যার ঘটনায় এখন পর্যন্ত ট্রাইব্যুনালে 53টি অভিযোগ জমা পড়েছে। 3টি ছাড়া প্রত্যেকটি আবেদনেই প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। 18 জুলাই কমপ্লিট শাটডাউন চলাকালে রাজধানীর যাত্রাবাড়িতে কলেজ শিক্ষার্থী সাকিব হাসান এবং 4 আগস্ট লক্ষ্মীপুরে ওসমান গনি হত্যার বিচার চেয়ে বৃহস্পতিবার শেখ হাসিনা সহ 30 জনকে আসামি করে 2টি অভিযোগ দাখিল করেছে তাদের পরিবার। জাতীয় নাগরিক কমিটির তত্ত্বাবধানে চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ দাখিল করা হয়। মাথার মধ্যে পিছনে গুলিটা লাগছে, আর পিছনে ডাইন সাইডে যে সিনা বরাবর গুলি লাগছে, মাথার গুলিটা এবার আমি আঙ্গুল দিছি, আঙ্গুলটা পুরো ঢুকে গেছে ভিতরে। লক্ষ্মীপুরে সালাউদ্দিন টিপুর বাহিনী আমার ছেলেকে গুলি করছে, গুলি অনেকগুলো গুলি লাগছে, মাথায় গুলি করছে, পিছনে গুলি করছে। 4 আগস্ট মিরপুর 10 নম্বরে বিএফ শাহীন কলেজের শিক্ষার্থী আহনাফ নিহতের ঘটনায় আরেকটি অভিযোগ জমা পড়েছে ট্রাইব্যুনালে। ছেলে হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন আহনাফের মা। সাবেক প্রধানমন্ত্রীর অনুমতিতেই তো এই কাজগুলো হয়েছে, তো আমি চাই যে এটার একটা সুষ্ঠু বিচার হোক। চিফ প্রসিকিউটর জানান, আন্দোলনে জড়িত শিক্ষার্থীরা নির্ভয়ে অভিযোগ ও তথ্য জমা দিতে পারবে ট্রাইব্যুনালে। এই ছাত্ররাই যেহেতু মূল আন্দোলনটা করেছিল, যখন তারা মাঠে ছিল তখন অন্যরা ছিল না, সেই কারণে তারাই জানে যে তাদের উপরে যে নিষ্ঠুরতা হয়েছে, হত্যাকাণ্ডটা হয়েছে, সেই বিষয়গুলোর ব্যাপারে তারাই তথ্য দিতে পারবে। এদিকে বিচারের উপযোগী করতে ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী। বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন তিনি। পরে চিফ ইঞ্জিনিয়ার জানান, 3 থেকে 4 মাসের মধ্যে শেষ হবে সংস্কার কাজ। পুরো বিল্ডিংটাকে আমরা একটা কম্পোজিট ওয়েতে আমরা চিন্তা করতেছি এবং আমরা আশা করছি খুব দ্রুতই আমরা এটাকে রেনোভেট করে রেট্রোফিট করে আমরা এটা ব্যবহার উপযোগী করে ফেলব। ঝুঁকিপূর্ণ হওয়ায় পুরাতন ট্রাইব্যুনাল পরিত্যক্ত ঘোষণা করে টিন শেড বিল্ডিংয়ে এতদিন চলছিল বিচার কাজ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তাদের দাবি, ফ্যাসিবাদের দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বসে আছে। বিকেলে রাজধানীর উত্তরায় এক মতবিনিময় সভা থেকে রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যের ডাকও দেন তারা।
বৈরী আবহাওয়ার মধ্যেই হাজির ছাত্র জনতা। উত্তরা ফ্রেন্স ক্লাব মাঠে মতবিনিময় সভার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃহত্তর উত্তরা, যেখানে ছিলেন গণ অভ্যুত্থানে আহতরাও। সমাবেশ থেকে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পাশাপাশি যে সংবিধান ফ্যাসিস্ট কাঠামো তৈরি করবে সে সংবিধান বাতিলের আহ্বানও জানান তারা। সরকারকে অবশ্যই দখলদার চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যেতে হবে। যে রাষ্ট্রপতি খুনি হাসিনার দ্বারা নিযুক্ত সেই রাষ্ট্রপতিকে উৎখাত করতে হবে। সচিবালয়ে বসে যারা ভাগ বাটোয়ারা করছে তাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বাজারের সিন্ডিকেট কেন থাকবে প্রশ্ন তোলেন তিনি। আপনারা যারা সচিবালয়ে বসে নীতি নির্ধারণ করছেন, আপনারা সচেতন হন, কারণ ছাত্র নাগরিক 5 তারিখ যেভাবে হাসিনাকে তার মসনদ থেকে নামিয়েছে, আপনাদের সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। মেগা প্রজেক্টের নামে দেশে মেগা চুরি হয়েছে উল্লেখ করে সার্জিস আলম বলেন, সমন্বয়কদের নাম ভাঙিয়ে যারা ফায়দা লুটছে তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। কিছু মানুষ এই যে স্পিরিটকে ভুলে গিয়ে সমন্বয়ের দাবি করে বিভিন্ন জায়গায় নিজের ভাগ দিতে ব্যস্ত। আমার যে ভাই শহীদ হয়েছে সে ওই কবর থেকে কিভাবে এই ভাগ নিতে আসবে? চাঁদাবাজ দখলদারিত্বের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে সমন্বয়করা বলেন, রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যের বিকল্প নেই। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। রাজধানীতে আয়োজিত আলাদা অনুষ্ঠানে নেতারা অভিযোগ তোলেন, আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা বাস্তবায়নকারীরা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। হাসিনা সরকারের দোসরদের রেখে কোনো সংস্কার বাস্তবমুখী হবে না বলেও এ সময় মন্তব্য করেন বিএনপি নেতারা। সরকার বিরোধী আন্দোলনে বিইউবিটির নিহত 2 শিক্ষার্থী শহীদ তাহমিদ ও মাসুদ রানার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে শোকার্ত পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান শেষে গণমাধ্যমে কথা বলেন তিনি। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে নির্বাচনের বিকল্প নেই মন্তব্য করে রিজভী বলেন, শেখ হাসিনার মাফিয়া সিন্ডিকেট এখনো সক্রিয়। বিদায়ী সরকারের আমলে করা বিভিন্ন চুক্তি কেন জনগণের সামনে উন্মোচন করা হচ্ছে না বলেও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। পৃথিবীর দেশে দেশে দেখেছি বিপ্লবী সরকার খুব দ্রুত গতিতে, তড়িৎ গতিতে বিষাক্ত রক্ত বের করে দেয় সমাজ দেহ থেকে, রাষ্ট্র থেকে। তাহলে কি করে এই সমস্ত ভয়ঙ্কর দুর্নীতিবাজ, টাকা লুণ্ঠনকারী এরা কিভাবে এখানে অবস্থান করতে পারে? শেখ হাসিনা কোন দেশের সাথে কি চুক্তি করেছে, সেই চুক্তির মধ্যে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা কিভাবে বিক্রি করেছে, সেই চুক্তিগুলো, সেই অসম চুক্তিগুলো কেন এখন পর্যন্ত জনগণের সামনে উন্মোচন করা হচ্ছে না? একই দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে বিতর্কিত আমলাদের অপসারণের দাবিতে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, যারা এখনো সচিবালয়ে বসে আছেন তারা আবারও ষড়যন্ত্র করতে পারেন। বাংলাদেশের আন্দোলনরত সকল দলের সাথে কথা বলা আপনি শুরু করেছেন, অভিনন্দন আপনাকে। আগামী 5 তারিখে আপনার 2 মাস হবে। আমরা জানি সময় কম, কিন্তু কাজ দ্রুত গতিতে করতে হবে। সময় ক্ষেপণ করা যাবে না। সময় ক্ষেপণ করলে আপনার সাথে ঘাপটি মেরে যারা ওই সচিবালয়ে বসে আছে, যারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে আছে, এরা আবার ষড়যন্ত্র শুরু করতে পারে। ইউনূস সরকারকে বিপ্লবের চেতনায় রাষ্ট্র সংস্কারের আহ্বান বিএনপি নেতাদের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এবার সাইবার নিরাপত্তা আইন বাতিল করার ইঙ্গিত দিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। একই সঙ্গে এই আইনের আওতায় হওয়া সব মামলা প্রত্যাহারে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। একই অবস্থান তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানে পাওয়া নতুন বাংলায় কোনো কালো আইন থাকবে না। রাজধানীর বিচার, প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাইবার নিরাপত্তা আইন সংশোধনে আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন তারা। কেউ এগিয়ে আসেনি, আত্মীয় স্বজন সবাই মুখ ফিরিয়ে নেয়। আমি কোন ধরনের সাফারিংসের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার মধ্যে জেলখানায় কোন ধরনের অত্যাচার হচ্ছে, সেই জিনিসগুলো কখনো আমি বাসায় বলতে পারিনি।
সাইবার নিরাপত্তা আইনের মামলায় ভুক্তভোগীদের একজন খাদিজা এভাবেই তুলে ধরেন তার উপর নিপীড়নের গল্প। তার মতো অনেকেই জীবন থেকে হারিয়েছেন বহু সময়। সাইবার নিরাপত্তা আইন বাতিল নাকি সংশোধন হবে, গত কয়েকদিন ধরেই তা নিয়ে চলছে বিচার বিশ্লেষণ। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও অংশীজনদের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভুক্তভোগীরাও। সভায় অংশ নিয়ে আইনজ্ঞরা সাইবার আইনকে নিপীড়নমূলক আইন হিসেবে তুলে ধরেন। কেউ সংশোধনের আহ্বান জানান, কেউ আবার বলেন পুরোপুরি বাতিল হোক এই কালো অধ্যায়ের। অনলাইনে হার্ট করলে এক ধরনের হবে, আর ফিজিক্যালি হার্ট করলে আরেক ধরনের হবে। এই কনসেপ্ট কোথা থেকে আসলো? হার্ট যদি কেউ অনলাইনে করে এটা পেনাল কোডে আসবে না কেন? বাক স্বাধীনতার যে সো কল রিজনেবল রেস্ট্রিকশন এনশিওর করতে হয়, সেই জায়গায় যদি আমরা এমন কিছুতে যাই যে আমাদের ধর্মীয় মূল্যবোধ আহত বলে যে ক্ষুণ্ণ করে, তাহলে সেখানে শুধু ধর্মীয় মূল্যবোধ থাকবে কেন? আইনটি বাতিল চান তথ্য উপদেষ্টাও। বলেন গণঅভ্যুত্থানে পাওয়া নতুন বাংলাদেশে যেন এই আইনে আর কোনো মামলা না হয়। অপপ্রয়োগের জন্যই আইনটাকে তৈরি করা হয়েছিল। কোনো মামলা যাতে না নেওয়া হয় এই মুহূর্ত থেকে, আমাদের এই সিদ্ধান্তটা আসলে খুবই দ্রুত নিতে হবে। এ সময় মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন সাইবার নিরাপত্তা আইন বাতিল করে নাগরিকদের সুরক্ষায় নতুন আইন করা হবে। আলটিমেটলি এটা বাতিল হবে। পরবর্তীকালে যখন নতুন আইন হবে, এটার বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া এবং নাগরিককে সুরক্ষা দেওয়া। বিশেষ করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা এর আগের পূর্বসূরি যে মামলাগুলো ছিল সেগুলো আমরা সব প্রত্যাহারের উদ্যোগ নিয়েছি। নতুন বাংলাদেশে কোনো ধরনের কালাকানুন থাকবে না বলেও সাফ জানান ডক্টর আসিফ নজরুল। সংস্কারের মধ্যে তার প্রতিফলন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণকে 666 কোটি টাকা কর পরিশোধের রায় প্রত্যাহার করলেন হাইকোর্ট। পূর্ণাঙ্গ আদেশ লিখতে গিয়ে এক বিচারক বিব্রত বোধ করায় নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। এদিকে ক্ষমতায় আসার পর একের পর এক মামলা ও আদেশ প্রত্যাহারে বিব্রত ডক্টর ইউনূসের আইনজীবী বলছেন, এতে ভুল বার্তা যাচ্ছে জাতির কাছে। সব মামলা আইনিভাবেই মোকাবেলা করতে চান ডক্টর ইউনূস। আমি আইন অনুযায়ী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারে তার নাম ঘোষণার পর প্রথমে শ্রম আইনের মামলা থেকে খালাস পান এই নোবেলজয়ী। এর 4 দিন পর দুদকের আবেদনে দুর্নীতির মামলা থেকেও খালাস দেওয়া হয় ইউনূস সহ 14 জনকে। এ সময় তার আইনজীবী বলেছিলেন, এভাবে মামলা প্রত্যাহার চান না তারা, লড়তে চান যথাযথ আইনি প্রক্রিয়ায়। এবার ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণকে 666 কোটি টাকা কর পরিশোধের আদেশও প্রত্যাহার করলেন উচ্চ আদালতের একটি বেঞ্চ। কারণ হিসেবে বলা হয়েছে, ওই বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এ মামলা লড়েছেন রাষ্ট্রপক্ষের হয়ে, অথচ তিনি বিচারপতি হিসেবে 6 মাস ধরে করেছেন শুনানি। 6 মাস যাবতই কিন্তু তিনিও জানেন, উনি সেকেন্ড জাজও জানেন যে তিনি সরকার পক্ষের লয়ার ছিলেন, এখন উনি বিচারক, উনি শুনতে পারেন না। এটা বিজ্ঞ কোর্টও জানেন। কিন্তু আমরা দীর্ঘদিন এখানে হয়রানিগ্রস্ত হলাম, সমস্ত কিছুতে হলাম, জাজমেন্টও দিয়ে দিল। তারপরে এইভাবে যে জিনিসটা করা হলো, এটা সময়ের আমাদের বিব্রতকর অবস্থায় ফেলেছে। মামলা এবং আদেশ প্রত্যাহারের এ দুটি ঘটনায় বিব্রত ডক্টর ইউনূসের আইনজীবীও। তিনি বলছেন, ক্ষমতায় আসার পর মামলা প্রত্যাহারে জাতির কাছে ভুল বার্তা যাচ্ছে। একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আদেশে যেভাবে রাজনৈতিক মামলাগুলি উইথড্র করা হয় সেভাবে উইথড্র করা হয়েছে। প্রধান উপদেষ্টাও বলছেন, যদি আমি দোষী সাব্যস্ত হই তাহলে আমি প্রধান উপদেষ্টার কারণে যেন আমাকে দোষ থেকে অব্যাহতি না দেওয়া হয়। সুতরাং আইনের প্রেক্ষাপটে বিচার বিশ্লেষণ করেই যেন সেটা করা হয়। নিয়ম অনুযায়ী এই মামলাটি ফের শুনানির জন্য নতুন বেঞ্চ গঠন করে দেবেন প্রধান বিচারপতি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম দিন শনিবার বিএনপির বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, বিভিন্ন দফতরে থাকা স্বৈরাচারের দোসরদের অপসারণে কাজ চলছে। 6টি সংস্কার কমিশনের মধ্যে 5টি চূড়ান্ত হয়েছে। গার্মেন্টসের বিভিন্ন ফ্যাক্টরিতে অনেক প্রোটেস্ট হচ্ছে, বা আমাদের শ্রমিক ভাই বোনরা অনেক রাস্তা ব্যারিকেড দিয়ে তারা প্রোটেস্ট করছেন।
তো সেই আলোকে এইটা নিয়ে বিস্তৃত আলাপ হয়েছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন যাতে প্রোটেস্টার সেটার বিষয়ে লাস্টিং একটা স্টেপ নেন। 5টা কমিশন মোটামুটি ফাইনালাইজ, এটা জাস্ট ডিক্লারেশনটা বাকি, আর একটা কমিশনের 2-1 জনের নাম একটু বাকি আছে। এটাও আমরা আশা করছি 1-2 দিনের মধ্যে এটা ফাইনালাইজ হবে। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপটা শুরু হচ্ছে শনিবার 2:30টার সময়। প্রথম দিন বিএনপি থাকবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সারা দেশে জেলা প্রশাসক নিয়োগ ও পরিবর্তনে অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। গণমাধ্যমে এ বিষয়ে আসা সংবাদকে মিথ্যে বলে উল্লেখ করেন তিনি। এদিকে জেলা প্রশাসক নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা। কিন্তু ডিসি নিয়োগ নিয়ে আপত্তি তোলেন বঞ্চিত কর্মকর্তাদের একটি পক্ষ। নিয়োগ বাতিলের দাবিতে মন্ত্রণালয়ে তুমুল হট্টগোল করেন উপসচিব পর্যায়ের অনেক কর্মকর্তা। ডিসি নিয়োগ নিয়ে নানা কেলেঙ্কারির পর এবার খোদ প্রশাসনের কেন্দ্রবিন্দু জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমানের বিরুদ্ধেই কয়েক কোটি টাকা অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। লেনদেন বিষয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে এক ব্যক্তির সঙ্গে জনপ্রশাসন সচিবের আলাপচারিতার স্ক্রিনশট গণমাধ্যমে প্রকাশিত হওয়ার অভিযোগ নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোখলেসুর রহমান। অর্থ লেনদেনের অভিযোগের সঙ্গে নিজের কোনো সংশ্লিষ্টতা নেই জানিয়ে সংবাদটি মিথ্যা বলে দাবি করেন তিনি। এটা কিছুই জানি না, আমি এই সম্পর্কে ইফ আই সে লেস ইট ইজ বেটার। বিন্দু বিসর্গ যেখানে সত্যতা নাই আমি মূল্যহীন মনে করি। এদিকে অর্থ লেনদেনের অভিযোগ নিয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়েছে এবং এর সত্যতা খতিয়ে দেখতে কমিটি গঠন করার কথা জানান সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিনেজ মুর্শিদ। একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে এরকম একটা কথা, এই কথাটা উঠলো কেন, এটার সূত্র কি, এটার কারণ কি, এটা তলিয়ে দেখতে হবে। ক্যাবিনেটে কথা হয়ে গেছে, এটা ইনভেস্টিগেট করে ইমিডিয়েটলি দেখতে হবে। অত্যন্ত দায়িত্বশীল জায়গায় অধিষ্ঠিত কর্মকর্তাদের কোনো রকমের দায়িত্বহীনতা, সেটা তো মেনে নেওয়া যাবে না। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ব্যাংক লুটেরাদের আওয়ামী লীগ সরকারই তৈরি করেছিল বলে দাবি করেছে বেসরকারি খাতের ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বিএবি। আর অর্থ উপদেষ্টা জানান, আগের মতো ঢালাওভাবে না দিয়ে ঋণ দেওয়ার আগে ভালো মতো যাচাই বাছাই করার পরামর্শ দেওয়া হয়েছে বিএবি নেতাদের। বিকেলে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সংগঠনটির চেয়ারম্যান বলেন, সাবেক সরকারের পৃষ্ঠপোষকতাতেই দেশে এস আলমের মতো ব্যাংক লুটেরা তৈরি হয়েছে। এ সময় যারা ব্যাংকের টাকা লুট করে বিদেশে পালিয়েছেন তাদের সশরীরে হাজির করে বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি। পরে অর্থ উপদেষ্টা জানান, তারল্য সংকট দূর করা সহ ব্যাংক খাতের সংস্কার নিশ্চিত করা হবে। আমরা যারা ব্যাংকে আছে তারা তো কিছু করার নেই, আমাদের সব ডাইরেক্টলি তো উপর থেকে দিচ্ছে, উপর থেকে বাংলাদেশ ব্যাংকে বলা হয়েছে এটা করে দাও, মানে যেখানে আসছে সবাই জানেন আপনারা যে কোথা থেকে এই ডাইরেক্টিভ আসতে হবে, এই ডিক্টেটগুলো কোথা থেকে আসতে হবে এবং না মানলে কি হইতো সেখানে। ব্যাংকের কিছু কিছু স্পেসিফিক প্রবলেম আছে ওদের, আপনার ঋণ ব্যাপারে তার লিকুইডিটি প্রবলেম আছে কিছু, সেটা আমরা বলছি এটা বাংলাদেশ ব্যাংকের সাথে আলাপ করবো। আর ওরা চাচ্ছে যে সংস্কার যে হবে ব্যাংকিং সেক্টরে, ওটার সাথে ওনারা যেন তাদের মতামতের প্রতিফলনটা ঘটে, সেটা আমরা বলছি করব। কোনো প্রকল্পের মেয়াদ ও অর্থায়ন বাড়ানোর পক্ষে নয় জ্বালানি মন্ত্রণালয়। বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে জ্বালানি উপদেষ্টা বলেন, সময় মতো কাজ শেষ করতে না পারলে প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সকল প্রকল্প পরিচালককে বলে দেওয়া হয়েছে যে না, প্রকল্পের মেয়াদ বৃদ্ধি হবে না, ধরে নিয়ে কাজ করতে হবে এবং প্রকল্পের যে বাজেট আছে সেটার মধ্যেই কাজ সম্পন্ন করতে হবে। যেটুক প্রকল্প হবে আপনি শেষ করেন, দরকার হলে আমি আরেকটা প্রকল্প নেব, কিন্তু ওই যে একটা প্রকল্প বছরের পর বছর যুগের পর যুগ ধরে টানবে, এটা হবে না। মধ্যপ্রদেশে বাংলাদেশ ভারত প্রথম টি-20 বাতিলের দাবিতে বিক্ষোভ হয়েছে গোয়ালিয়রে। অখিল ভারত হিন্দু মহাসভার মিছিল থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। গোয়ালিয়র থেকে আরও জানাচ্ছেন মাহবুব রিমন। বাংলাদেশ ভারত 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20 দিয়ে 14 বছর পর আবারও ক্রিকেট ফিরছে মধ্যপ্রদেশে। মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে এই ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে যেমন উন্মাদনা আছে তেমন আছে উদ্বেগও।
কারণ অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে বাংলাদেশ এবং ভারতের সিরিজ বাতিলের যে দাবিটা উঠেছিল তা প্রথম উঠেছিল এই গোয়ালিয়র থেকে। শুধু এখানেই থামেনি তারা, ম্যাচটি অর্থাৎ 6 তারিখ তারা হরতাল ডেকেছে। বাংলাদেশ ভারত প্রথম টি-20-র 3 দিন আগে ম্যাচ ভেন্যুর বাইরে এ নিয়ে প্লাকার্ড, ব্যানার, ফেস্টুন সহ মিছিল করেছে অখিল হিন্দু মহাসভার সদস্যরা, যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে একাধিক ব্যক্তিকে। গ্রেপ্তার হওয়ার আগে তারা সাফ জানিয়ে দিয়েছেন কোনোভাবে এই ম্যাচটি গোয়ালিয়রে তারা হতে দিবেন না। তবে কট্টরপন্থী এই হিন্দু সংগঠনের কোনো হুমকি আমলে নিচ্ছে না স্থানীয় প্রশাসন। তারা বাংলাদেশ ভারত ম্যাচ নির্বিঘ্নে আয়োজনে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। এদিকে অখিল হিন্দু মহাসভার হুমকি ধোপে টিকছে না দর্শকদের উন্মাদনেও। প্রথম ম্যাচ বলে কথা, তাই তো এই মাঠে ইতিহাসের সাক্ষী হতে ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে সব টিকিটই। তাই তো সব ছাপিয়ে ক্রিকেটারদের এবার মাঠে মনোযোগ দেওয়ার পালা। মাহবুব রিমন, সময় সংবাদ, মধ্যপ্রদেশ, ভারত। এ ছিল সন্ধ্যার সময়ের সঙ্গে থাকুন সময়ের।